আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি, ইট এন্ডস উইথ আস, এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রেমের গল্প একদমই নয়। না, বিলকুলই না। যারা পড়েছেন তারা তো জানেনই, এটা পারিবারিক নির্যাতনের যে একটা চক্র, আর তা থেকে বেরিয়ে আসার এক অবিশ্বাস্য কঠিন যাত্রার গল্প। ঠিক। আর আজকে আমরা শুধু গল্পের ঘটনাগুলোই বলবো না, আমরা চেষ্টা করব চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিকগুলো একটু গভীরে গিয়ে বোঝার। একদম। যেমন ধরুন, রাইলের মতো একজন চরিত্র, সে কেন একই সাথে এতটা আকর্ষণীয় আবার ততটাই ভয়ঙ্কর। হ্যাঁ, আর লিলির মতো একজন শক্তিশালী নারী, তার জন্যই বা এই চক্র থেকে বেরিয়ে আসাটা এতটা কঠিন কেন ছিল? ঠিক। তো চলুন আমরা উপন্যাসের কিছু নির্দিষ্ট অংশ ধরে ধরে বিশ্লেষণ করি, দেখি কিভাবে অতীত বর্তমানকে প্রভাবিত করে, আর কিভাবে একটা মাত্র সিদ্ধান্ত একটা পুরো প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক লিলির বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার সেই অদ্ভুত মুহূর্তটা দিয়ে। ওখান থেকেই তো সবকিছুর শুরু, তাই না? হ্যাঁ, শুরুটাই অসাধারণ। লিলি মঞ্চে উঠেছে বাবাকে নিয়ে 5টা ভালো কথা বলতে, কিন্তু একটাও খুঁজে পায়নি। একটাও না। ওই যে নীরবতা, ওটাই তো লিলির সারা জীবনের যন্ত্রণা। ওর বাবার সাথে ওর যে কি জটিল সম্পর্ক ছিল, সেটার একটা শক্তিশালী প্রতীক। আর ঠিক এইরকম একটা মানসিক অবস্থার মধ্যেই ওর সাথে রাইল কিনকেডের দেখা হয়। একদম। রাইলের চরিত্রটা কিন্তু প্রথম থেকেই খুব ইন্ট্রিগিং। একজন সফল নিউরোসার্জন, বুদ্ধিমান, দেখতে সুন্দর, কিন্তু ওর মধ্যে একটা অস্থিরতা, একটা রাগও কিন্তু প্রথম থেকেই ছিল। ঠিক তাই। ওদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা, ওই যে ছাদে বসে নেকেড ট্রুথস বা কঠিন সত্য বলার খেলাটা, ওটাই যেন ওদের সম্পর্কের ভিত্তিটা তৈরি করে দেয়। এই নেকেড ট্রুথস খেলাটা আসলে এটা তো তাদের পুরো সম্পর্কের একটা রূপক। ওরা শুরু থেকেই একে অপরের দুর্বলতাগুলো দেখতে পায়। যেমন রাইল বলে যে সে কোনো স্থায়ী সম্পর্কে জড়াতে চায় না, আর লিলি তার বাবার প্রতি ওর ঘৃণা আর ভালোবাসার যে মিশ্র অনুভূতি, সেটার কথা বলে। হ্যাঁ, আর লিলির জন্য তো এটা ছিল একটা নতুন শুরু। বাবার কাছ থেকে পাওয়া টাকায় ও নিজের স্বপ্নের ফুলের দোকানটা খোলে, লিলি ব্লুমস। হ্যাঁ, তো নিজের পায়ে দাঁড়ানোর এই সময়ে রাইলের মতো একজন সফল, আকর্ষণীয় পুরুষ ওর জীবনে আসাটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, রাইলের এই যে সম্পর্কের প্রতি অনীহা, এটাই কি প্রথম বিপদ সংকেত ছিল না, যেটা লিলি হয়তো ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছিল? অবশ্যই ছিল। মনোবিজ্ঞানের ভাষায় যদি বলি, অনেকেই তো আকর্ষণীয় কিন্তু আবেগগতভাবে অনুপলব্ধ বা ইমোশনালি আনঅ্যাভেলেবল সঙ্গীর প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা। হয়তো অবচেতনভাবে তাদের জয় করার একটা চ্যালেঞ্জ কাজ করে। লিলির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। ও হয়তো ভেবেছিল ওর ভালোবাসা রায়েলকে বদলে দিতে পারবে। আর এটাই তো অনেক নির্যাতনের সম্পর্কের প্রথম ধাপ। একদম। ভুক্তভোগী মনে করে সে তার সঙ্গীর ভেতরের ভালো মানুষটাকে ঠিক বের করে আনতে পারবে। আর এই বর্তমানের স্বপ্নের মতো সম্পর্কের পাশাপাশি লিলির অতীতের একটা ছায়াও কিন্তু বারবার ফিরে আসছিল, তাই না? আসছিল তার পুরনো ডায়েরিগুলোর মাধ্যমে। হ্যাঁ, আর সেই ডায়েরি থেকে আমরা ওর প্রথম ভালোবাসা অ্যাটলাসের কথা জানতে পারি। অ্যাটলাস? আর অ্যাটলাসের চরিত্রটা কিন্তু রাইলের ঠিক বিপরীত। অ্যাটলাস ছিল গৃহহীন, অসহায়, কিন্তু ওদের সম্পর্কটা ছিল খুব নিষ্পাপ। একদম শুদ্ধ ভালোবাসা আর সুরক্ষার একটা সম্পর্ক। লিলি ওকে আশ্রয় দিয়েছিল, আর অ্যাটলাস ওকে মানসিক আশ্রয় দিয়েছিল লিলির হিংস্র বাবার কাছ থেকে। অ্যাটলাস ছিল লিলির জীবনের সেই নিরাপদ আশ্রয়, যাও আর কখনো পাইনি। এই ডায়েরিগুলো পড়ার সময় একটা জিনিস খুব স্পষ্ট হয়, লিলি ছোটবেলা থেকেই ওর বাবার হাতে ওর মায়ের ওপর নির্যাতন দেখত, আর ওর মাকে একরকম ঘৃণা করত। হ্যাঁ, ঘৃণা করত, কারণ ওর মা ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসেনি। আর ও নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে ও কখনো ওর মায়ের মতো হবে না। এই ভাবনাটা, এটা কিন্তু গল্পের পরের অংশের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটাকে আমরা বলি ড্রামাটিক আয়রনি, পরিস্থিতির পরিহাস। যে জিনিসটাকে ও সবচেয়ে বেশি ভয় পেত, সবচেয়ে বেশি ঘৃণা করত, সেই জিনিসটার দিকেই ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। অ্যাটলাসের সাথে ওর সম্পর্কটা ছিল ওর আদর্শ ভালোবাসার প্রতীক, আর ওর মায়ের জীবনটা ছিল ওর জন্য একটা সতর্কবার্তা। হ্যাঁ, লিলি এই দুয়ের মাঝে দাঁড়িয়েছিল যখন রাইলের সাথে ওর সম্পর্কটা গভীর হতে শুরু করে। আর এরপরই আসে সেই মুহূর্তটা যেটা সব কিছু বদলে দেয়।
প্রথমবার যখন রায়েল ওর গায়ে হাত তোলে। মাতাল অবস্থায়, দুর্ঘটনাক্রমে। কিন্তু এরপর রায়েলের যে প্রতিক্রিয়া, সেটা ছিল খুব গুরুত্বপূর্ণ। এখানেই আমরা নির্যাতনের যে চক্র বা সাইকেল অফ অ্যাবিউজের কথা বলি, সেটার প্রথম ধাপটা স্পষ্টভাবে দেখতে পাই। হ্যাঁ, এই চক্রের তো সাধারণত 4টে ধাপ থাকে। প্রথমত টেনশন বিল্ডিং বা উত্তেজনা তৈরি, দ্বিতীয়ত ইনসিডেন্ট বা নির্যাতনের ঘটনা, আর তৃতীয়টা হলো রিকনসিলিয়েশন বা মিটমাট। ঠিক, যেখানে নির্যাতনকারী ক্ষমা চায়, অনুতপ্ত হয়। আর চতুর্থত কাম বা শান্ত অবস্থা, যখন সবকিছু আবার স্বাভাবিক মনে হয়। রায়েলের ক্ষেত্রেও তো ঠিক তাই হয়েছিল। ও লিলিকে আঘাত করার পর প্রচণ্ড অনুতপ্ত হয়, কান্নাকাটি করে, ক্ষমা চায়। আর লিলি ওকে ক্ষমা করে দেয়, কারণ ও নিজেকে বোঝায় যে এটা ওর বাবার মতো নয়। ওর বাবা তো কখনো ক্ষমা চাইতো না। রাইলির এই অনুতাপ লিলির মনে আশা জাগায় যে এটা হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং এই রিকনসিলিয়েশন বা মিটমাটের ধাপটি কিন্তু সবচেয়ে খাতারনাক। কেন? কারণ এটা ভুক্তভোগীর মনে নির্যাতনকারীর ভালো দিকটাকে আরও বড় করে তোলে। লিলি ভাবতে শুরু করে, আসল রাইল তো এটাই, যে অনুতাপ্ত হচ্ছে, আগেরটা ছিল একটা ভুল। এই আশাটাই ওকে সম্পর্কে আটকে রাখে। আর চক্রটা আবার ঘোরার জন্য মঞ্চ প্রস্তুত করে। একদম। কিন্তু এই চক্রটা তো আবার ঘোরে। দ্বিতীয়বার ঘটনাটা ঘটে যখন রাইল লিলির ফোনে অ্যাটলাসের নম্বর খুঁজে পায়। হ্যাঁ, আর রাগের মাথায় ওকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে। আর এই ঘটনার পর রাইল ও শৈশবের এক ভয়ঙ্কর সত্য লিলির কাছে প্রকাশ করে, যে ও ছোটবেলায় দুর্ঘটনাক্রমে ওর ছোট ভাইকে গুলি করে মেরে ফেলেছিল। হ্যাঁ, এই ঘটনাটা গল্পের একটা জটিল মোড়। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, যেটা নিয়ে পাঠকদের মধ্যেও অনেক বিতর্ক। এই ট্রমা কি রাইলের আচরণের একটা ব্যাখ্যা, নাকি নির্যাতনকে বৈধতা দেওয়ার একটা অজুহাত? ঠিক এই প্রশ্নটাই আমার মনেও এসেছিল। লিলি কিন্তু এটাকে একটা ব্যাখ্যা হিসেবেই নেয়। ও মনে করে রাইলের এই রাগের পেছনে একটা গভীর কারণ আছে। সে আসলে খারাপ মানুষ নয়, সে নিজেও একজন ভুক্তভোগী। হ্যাঁ, আর এটা লিলিকে ওকে ক্ষমা করতে আরও সাহায্য করে। দেখুন, ট্রমা মানুষের আচরণকে গভীরভাবে প্রভাবিত করে, এটা সত্যি। কিন্তু এটা কখনোই আরেকজনের উপর নির্যাতন চালানোর লাইসেন্স হতে পারে না। হতে পারে না। উপন্যাসটা খুব সুকৌশলে এই দুটো ধারণার মধ্যে একটা ভারসাম্য রাখে। এটা রাইলকে পুরোপুরি দানব হিসেবে দেখায় না, যা লিলির সিদ্ধান্তকে আরও অনেক বেশি কঠিন করে তোলে। ঠিক, যদি রাইল পুরোটাই খারাপ হতো তাহলে হয়তো লিলির জন্য বেরিয়ে আসাটা সহজ হতো। অনেক সহজ হতো। কিন্তু রাইলের এই দ্বৈত সত্তা, একদিকে যত্নশীল ডাক্তার, অন্যদিকে হিংস্র স্বামী, এটাই লিলিকে মানসিকভাবে বিভ্রান্ত আর দুর্বল করে রেখেছিল। আর এই বিভ্রান্তি তো চূড়ান্ত আঘাতের মঞ্চ তৈরি করে যখন রাইল অ্যাটলাসের রেস্তোরাঁ নিয়ে একটা প্রতিবেদন পড়ে। আর হিংসা ওকে অন্ধ করে দেয়। আর ও লিলিকে মারাত্মকভাবে আক্রমণ করে। এই মুহূর্তটাই ছিল লিলির জন্য এক চূড়ান্ত সত্যের উন্মোচন। ওই মুহূর্তটা, ওটাই পুরো গল্পের টার্নিং পয়েন্ট। লিলি আয়নায় নিজের রক্তাক্ত, আঘাতপ্রাপ্ত চেহারাটা দেখে আর ওর মনে পড়ে যায় ঠিক একইভাবে ওর মাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। যে প্রতিজ্ঞাটাও নিজেকে করেছিল, আমি কখনো আমার মায়ের মতো হব না, সেই প্রতিজ্ঞাটা ওর চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যায়। একদম। ও বুঝতে পারে ওর মায়ের জীবনের পুনরাবৃত্তি করছে। এই উপলব্ধিটাই ওকে এমন একটা শক্তি দেয় যা আগে ওর ছিল না। আর ও অ্যাটলাসকে ফোন করে। যে অ্যাটলাস ছিল ওর অতীতের নিরাপদ আশ্রয়, সেই অ্যাটলাসে ওর বর্তমানের মুক্তির পথ হয়ে দাঁড়ায়। কিন্তু এরপরই গল্পে আসে সবচেয়ে বড় মোড়টা। লিলি জানতে পারে যে ও গর্ভবতী। এই খবরটা পরিস্থিতিকে 100 গুণ বেশি জটিল করে তোলে। এখন তো সিদ্ধান্তটা শুধু লিলির একার নয়, এখনও সন্তানের ভবিষ্যৎ জড়িত। সে কি সন্তানের জন্য রাইলের সাথে থেকে যাবে, যেমনটা ওর মা ওর জন্য থেকে গিয়েছিল, নাকি ও এই চক্রটা এখানেই শেষ করবে? এই সিদ্ধান্তের ভারটা কিন্তু অমসেন। এই সময় ওর মায়ের সাথে ওর যে কথোপকথন, ওটা আমার কাছে গল্পের সবচেয়ে শক্তিশালী অংশগুলোর একটা মনে হয়েছে। অবশ্যই। প্রথমবারের মতো ওর মা নিজের দুর্বলতা স্বীকার করেন। আর লিলিকে সেই শক্তিটা যোগান যা তার নিজের কখনো ছিল না। একদম। ওর মা বলেন, এটা আমার দোষ যে তোমাকে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমার উচিত ছিল তাকে ছেড়ে দেওয়া, তোমার জন্য। এই স্বীকারোক্তিটা লিলিকে অপরাধবোধ থেকে মুক্তি দেয়। হ্যাঁ, ও বুঝতে পারে যে থেকে যাওয়াটা সন্তানের জন্য ভালোবাসা নয়, বরং
বরং নির্যাতনের উত্তরাধিকারকে পরের প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া। এই কথাগুলোই লিলিকে ওর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবং ও সেই সিদ্ধান্তটা নেয় ওর মেয়ে এমারসনের জন্মের পর। হ্যাঁ, ও রাইলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত জানায়, আর যে দৃশ্যটা ও তৈরি করে সেটা অসাধারণ। ও রাইলকে জিজ্ঞেস করে যে যদি ওদের মেয়ে এমারসন বড় হয়ে এমন কারো সাথে সম্পর্কে জড়ায় যে ওকে আঘাত করে, তাহলে রাইল ওর মেয়েকে কি বলবে? আর রাইল উত্তর দেয়, আমি ওকে বলবো যেন সে এখনই লোকটাকে ছেড়ে চলে আসে। আর ঠিক তখনই লিলি বলে, তাহলে আমার মেয়ের জন্য তুমি যা চাইবে তার মায়ের জন্য উদাহরণ হয়ে দেখাও। এই একটা বাক্যেই লিলি পুরো পরিস্থিতিটা রাইলের সামনে স্পষ্ট করে দেয়। সে ভালোবাসার নামে নির্যাতনকে আর পুনঃ অজুহাত দিতে রাজি নয়। সে বলে, আমাদের দিয়ে এটা শেষ হোক। ইট এন্ডস উইথ আস। ইট এন্ডস উইথ আস। উপন্যাসের শেষে লেখকের যে ব্যক্তিগত নোটটা আছে, ওটা এই কাল্পনিক গল্পটাকে এক কঠিন বাস্তবতার ওপর ধার করিয়ে দেয়। হ্যাঁ, লেখক জানান যে এই গল্পটা তার নিজের মায়ের জীবনের ওপর ভিত্তি করে লেখা। এই নোটটা পড়ার পর পুরো পার্সপেক্টিভটাই বদলে যায়। একদম। আর লেখক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। মানুষ প্রায়ই প্রশ্ন করে, নারীরা কেন নির্যাতন সহ্য করে থেকে যায়? কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে, পুরুষরা কেন এমন সহিংস আচরণ করে? ঠিক, এই গল্পটা কোনো অজুহাত ছাড়াই সেই কঠিন বাস্তবতাকে তুলে ধরে, আর দোষটা নির্যাতিতের ঘাড়ে চাপানোর যে সামাজিক প্রবণতা সেটাকে চ্যালেঞ্জ করে। লিলির গল্পটা আমাদের দেখায় যে এই ধরনের পরিস্থিতি সাদা কালো হয় না। রায়েল পুরোপুরি শয়তান ছিল না, ওর মধ্যে ভালো গুণও ছিল। আর সেটাই লিলির সিদ্ধান্তকে আরও কঠিন করে তুলেছিল। কিন্তু দিনের শেষে ভালোবাসা কোনো নির্যাতনের অজুহাত হতে পারে না, কখনোই না। তো আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। লিলি এই চক্র ভাঙতে পেরেছিল কারণ ওর একটা সাপোর্ট সিস্টেম ছিল। শেষ পর্যন্ত ওর মা ওকে সমর্থন করেছিল, অ্যাটলাস ছিল, ওর আর্থিক স্বাধীনতা ছিল। একবার ভাবুন তো সেই সব নারীদের কথা যাদের এর কোনোটিই নেই। মানে লিলির মতো একজন সুবিধাভোগী নারীর জন্য যদি বেরিয়ে আসাটা এতটা কঠিন হয়, তাহলে যাদের কিছুই নেই তাদের কতটা মানসিক শক্তি আর সাহসের প্রয়োজন হয় এই চক্র ভাঙার জন্য? লিলির গল্পটি সেই সাহস এবং আত্মমর্যাদার এক অসাধারণ উদাহরণ।